গল্পের শুরু হয় দক্ষিণ কোরিয়ার সিউল শহর থেকে। সেখানকার একটি আমেরিকান মিলিটারি বেসের ভিতরে একজন ডাক্তার তার সহকারীকে নির্দেশ দেয় যে ল্যাবে রাখা শত শত বোতলের বিষাক্ত কেমিক্যাল সরাসরি ড্রেনে ফেলে দিতে হবে। সহকারী তাকে বোঝানোর চেষ্টা করে যে স্যার, এই কেমিক্যাল ভীষণ বিপজ্জনক, আর এই ড্রেন সরাসরি গিয়ে মিশেছে হান নদীতে। কিন্তু ডাক্তার তার কথা কোনোভাবেই শোনে না। এরপর কোনো রকম দায়িত্ববোধ ছাড়াই শত শত বোতল বিষাক্ত কেমিক্যাল হান নদীতে ফেলে দেওয়া হয়। কিছুদিন পর হান নদীর তীরে মানুষজন জলের নিচে এক অদ্ভুত নাড়াচাড়া দেখতে পায়। প্রথমে সবাই এটাকে নিছক মজা ভেবে উড়িয়ে দেয়। কেউ ঢিল ছোড়ে, কেউ বা দূর থেকে কৌতূহল নিয়ে দেখতে থাকে। কিন্তু দেখতে দেখতেই জলের নিচে লুকিয়ে থাকা সেই ভয়ঙ্কর জিনিসটি হঠাৎ করে বাইরে বেরিয়ে আসে। কিন্তু ঠিক পর মুহূর্তেই সেই দানব পাগলের মতো ভিড়ের উপর আক্রমণ করতে শুরু করে। দানবটি মানুষকে ধরে ধরে আছাড় মারতে থাকে আর হত্যা করতে থাকে, এবং এরই মাধ্যমে সে সামনে এগোতে থাকে। এই চরম বিশৃঙ্খলার মাঝে কিছু মানুষ নিজেদের প্রাণ বাঁচাতে ছুটে গিয়ে একটি কন্টেইনারের মতো ঘরে লুকিয়ে পড়ে। ভয়ে ভেতর থেকে দরজা আটকে দেয়, কিন্তু একটি মেয়ে বাইরে আটকে পড়ে। বাঁচার আর কোনো রাস্তা না দেখে শেষ মুহূর্তে সে সিঁড়ি থেকে নিচে ঝাঁপ দিয়ে নিজের প্রাণ বাঁচায়। কিন্তু পরক্ষণেই তার মনে পড়ে যে ছোট্ট ছেলেটি এখনো কন্টেইনারের ভেতরে আটকে আছে। কন্টেইনারের ভেতরে থাকা মানুষগুলো সাহায্যের জন্য চিৎকার করতে থাকে, কারণ কন্টেইনারের অন্যদিকে দরজাটি লোহার চেইন দিয়ে শক্ত করে বাঁধা ছিল। বাইরে থেকে সেই মহিলা কাঁপতে কাঁপতে গ্যাংডু নামের এক ব্যক্তির কাছে সাহায্যের ভিক্ষা চায়। গ্যাংডু এমনিতেই ভীষণ ভয়ে কাঁপছিল, কিন্তু একটি ছোট বাচ্চার কথা শুনে সে সাহস সঞ্চয় করে এগিয়ে যায়। তার সাথে এক বিদেশি লোকও সাহায্য করতে আসে। দুজনে মিলে তাদের সমস্ত শক্তি দিয়ে অনেক কসরতের পর তারা দরজা খুলতে সক্ষম হয় এবং ভেতরে আটকে থাকা মানুষগুলোকে বের করে আনে। কিন্তু দানবটি তখনও পাশেই ছিল। বিদেশি লোকটি রাগে মাটি থেকে একটি বড় পাথর তুলে দানবটির দিকে ছুঁড়ে মারে, কিন্তু সেই দানবের গায়ে কোনো প্রভাবই পড়ে না। এরপর গ্যাংডু এবং বাকিরা মিলে একটা বিশাল লোহার খুঁটি তুলে নেয় এবং তাদের সমস্ত শক্তি দিয়ে দানবটির উপর আক্রমণ করে। এবার দানবটি প্রচন্ড রেগে যায় এবং সোজা তাদের দিকে তেড়ে আসে। গ্যাংডু কোনো মতে গাড়ির নিচে লুকিয়ে নিজের প্রাণ বাঁচায়, কিন্তু সেই বিদেশি লোকটি দানবের শিকারে পরিণত হয়। এত ভয় পাওয়ার পরও গ্যাংডু হাল ছাড়ে না। সে আবার সাহস করে বাইরে আসে এবং দানবটির লেজে একটি জোরদার আঘাত করে। ব্যথায় কাতরাতে কাতরাতে দানবটি এবার গ্যাংডুর পেছনে তাড়া করে। এর মাঝেই গ্যাংডু তার ছোট মেয়ে হিওয়ান সোকে নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে। তাড়াহুড়ায় দৌড়াতে গিয়ে তারা দুজন মাটিতে পড়ে যায়। গ্যাংডু সাথে সাথে উঠে দাঁড়ায় এবং পেছনে না তাকিয়ে একটা বাচ্চার হাত ধরে দৌড়াতে শুরু করে। কিন্তু বেশ খানিকটা দূরে যাওয়ার পর সে যখন পিছনে ফিরে তাকায়, তখন তার পায়ের তলা থেকে মাটি সরে যায়। সে যে বাচ্চাটির হাত ধরে এতক্ষণ দৌড়াচ্ছিল সে তার মেয়ে হিওন সো নয়, তার মেয়ে তো পিছনেই রয়ে গেছে। গ্যাংডু থমকে দাঁড়ায়। সে দেখতে পায় তার চোখের সামনে তার মেয়ে একা দাঁড়িয়ে আছে। ভয়ে কাঁপতে কাঁপতে হিউনসো এমন ভাবে তাকিয়ে থাকে যেন সে সাহায্যের জন্য ডাকছে। গ্যাংডু তার সমস্ত শক্তি দিয়ে মেয়ের দিকে ছুটে যায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। দানবটি হঠাৎ করে হিউনসোকে খামচে ধরে এবং তাকে নিয়ে সরাসরি হান নদীতে লাফিয়ে পড়ে। গ্যাংডু অসহায়ভাবে দাঁড়িয়ে শুধু দেখতে থাকে। দানবটি দ্রুত সাঁতার কেটে নদীর ওপারে চলে যায় এবং তারপর ধীরে ধীরে জলের নিচে অদৃশ্য হয়ে যায়। এই ঘটনাটি গ্যাংডুর জীবনের সবচেয়ে বড় যন্ত্রণায় পরিণত হয়। গ্যাংডুর বাবা নিজের চোখের সামনে এই সব কিছু করতে দেখেন। তিনি ভেতর থেকে একদম ভেঙে পড়েন, কিন্তু চাইলেও কিছু করতে পারেন না। এরপর সরকার এবং সেনাবাহিনী পুরো এলাকাটা ঘিরে ফেলে এবং হান নদীর চারপাশে এলাকা নিষিদ্ধ অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়। রাত নামতেই মৃতদের পরিবারগুলো এক জায়গায় জড়ো হয়। চারদিকে শুধু কান্নার রোল। গ্যাংডু কোনোভাবেই নিজেকে ক্ষমা করতে পারছে না। তার বারবার সেই মুহূর্তটার কথা মনে পড়তে থাকে যখন সে ভুল করে এক অন্য বাচ্চার হাত ধরে ফেলেছিল। কিন্তু ব্যাপারটা এখানেই শেষ হয় না। সরকার থেকে ঘোষণা করা হয় যে ওই দানবটির শরীরে কোনো ভয়ঙ্কর ভাইরাস থাকতে পারে, তাই হামলার সময় যারা ওখানে উপস্থিত ছিল তাদের সবাইকে অবিলম্বে কোয়ারেন্টাইনে রাখা হবে। গ্যাংডু এবং তার পুরো পরিবারকেও জোর করে হাসপাতালে আটকে রাখা হয়। কিন্তু রাতের বেলা হঠাৎ গ্যাংডুর ফোনে একটা কল আসে। ফোন ধরতেই ওপাশ থেকে হিউনসোর ভাঙা ভাঙা গলার স্বর ভেসে আসে। সে কাঁপতে কাঁপতে জানে যে সে এখনো বেঁচে আছে এবং কোনো এক অন্ধকার নোংরা সুড়ঙ্গের মতো জায়গায় আটকে আছে। এই কথা শোনা মাত্রই গ্যাংডুর চোখে আবার আশার আলো ফিরে আসে। সে সাথে সাথে পুলিশ ও ডাক্তারদের গিয়ে জানায় যে তার মেয়ে মারা যায়নি, সে এখনো বেঁচে আছে। কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না। পুলিশ ভাবে সে পাগল হয়ে গেছে। ডাক্তাররা মনে করে যে ভাইরাসের ভয় এবং মেয়ের মৃত্যুর শোকে গ্যাংডু হয়তো হ্যালুসিনেশনে ভুগছে। গ্যাংডু তখন বুঝতে পারে সে যদি এই সিস্টেম বা সরকারের উপর ভরসা করে বসে থাকে তবে তার মেয়ে সত্যি সত্যিই মারা যাবে।
যখন কেউ তার সাহায্যে এগিয়ে আসে না, তখন গ্যাংডু এবং তার পরিবার সিদ্ধান্ত নেয় যে তারা নিজেরাই হিউনসোকে বাঁচাবে। তারা হাসপাতাল থেকে পালিয়ে যায়। গ্যাংডুর বাবা তার সারা জীবনে জমানো টাকা বের করে ব্ল্যাক মার্কেট থেকে অস্ত্র, গাড়ি, প্রোটেকটিভ স্যুট এবং খোঁজার সরঞ্জাম কেনেন। এখন এই পরিবারটি সরকারের চোখে আর রোগী নয়, বরং পলাতক অপরাধীতে পরিণত হয়েছে। তারপর তারা পরিচ্ছন্ন কর্মী ছদ্মবেশে নিজেদের সাজায়, মুখে মাস্ক, শরীরে প্রোটেকটিভ স্যুট এবং হাতে সরঞ্জাম নিয়ে তারা পুলিশের অনেকগুলো সিকিউরিটি চেক পয়েন্ট পার করে যায়। এরপর শুরু হয় তাদের তল্লাশি অভিযান। হান নদীর আশেপাশে থাকা প্রতিটি নর্দমা, প্রতিটি সুড়ঙ্গ এবং প্রত্যেকটি অন্ধকার জায়গায় হিউনসোকে খুঁজতে থাকে, কারণ ফোনে হিউনসো শুধু এটিই বলেছিল যে সে কোনো গভীর, নোংরা এবং অন্ধকার সুড়ঙ্গের মতো জায়গায় আটকে আছে। কিন্তু সমস্যা হলো শহরের নিচে এমন শত শত রাস্তা আছে, প্রতিটি নর্দমা দেখতে একই রকম, প্রতিটি সুড়ঙ্গই অন্ধকারে হারিয়ে গেছে। দিন পেরিয়ে যায়। গ্যাংডু এবং তার পরিবার না ঘুমিয়ে না খেয়ে অবিরাম হিউনসোর খোঁজ চালিয়ে যেতে থাকে, কিন্তু তারা কোনো সুস্পষ্ট সূত্রপাত পায় না। ক্ষুধা, শীত আর ক্লান্তিতে সবার অবস্থা খুব খারাপ হয়ে যায়। অবশেষে তারা তাদের ছোট স্লাইক শপে ফিরে আসে, যাতে কিছু খেয়ে আবার খোঁজা শুরু করতে পারে। কিন্তু সেখানে বসাতেই সবার হিউনসোর কথা মনে পড়তে থাকে। সামনে খাবার রাখা থাকে, কিন্তু কেউ ঠিক মতো খেতে পারে না। সবার মাথায় শুধু হিউনসোর মুখটা ভাসতে থাকে। আর তখনই মুভিতে একটা খুব ইমোশনাল দৃশ্য দেখানো হয়। গ্যাংডু এবং তার পরিবার কল্পনা করে যে হিউনসো তাদের সাথে বসে আছে। পুরো পরিবার তাকে খুব আদর করে খাওয়াচ্ছে, যেন কিছুই হয়নি, যেন সে এখনো তাদের মাঝেই আছে। কিন্তু বাস্তবতা ছিল অত্যন্ত যন্ত্রণাদায়ক, কারণ ঠিক সেই সময় আসল হিউনসো অন্ধকারে এক নর্দমায় ভয়ে কাঁপছে। তার চারপাশে পড়ে আছে অনেকগুলো মৃতদেহ। হঠাৎ উপর থেকে ভারী কোনো কিছু নড়াচড়ার শব্দ আসে। সে এক মুহূর্ত সময় নষ্ট না করে মাটিতে শুয়ে পড়ে এবং মরার ভান করতে থাকে। ভয়ে তার শ্বাস পর্যন্ত আটকে যায়। দানবটি ধীরে ধীরে ভেতরে ঢুকে এবং সে তার সাথে নতুন একটি শিকারও ধরে এনেছে। কিন্তু সৌভাগ্যবশত শিকারটি পুরোপুরি মারা যায়নি। একটি ছোট ছেলে, সে এখনো বেঁচে আছে। মনস্টারটি সেখান থেকে চলে যেতেই হিউনসো সাথে সাথে ছেলেটির কাছে গিয়ে তার অবস্থা দেখে। ছেলেটি ভীষণ ভয় পেয়েছে এবং খুব দুর্বল। হয়তো মনস্টারটি কিছু ভুলে ফেলে গেছে, আবার ফিরে এসেছে। হিউনসো ঘাবড়ে গিয়ে সাথে সাথে বাচ্চাটিকে নিজের বুকে জড়িয়ে ধরে এবং তাকে নিয়ে মাটিতে শুয়ে পড়ে। দুজনেই একদম নড়াচড়া না করে মাটিতে পড়ে থাকে। দানবটি তাদের কাছে এসে শুকতে থাকে। মনে হচ্ছিল যেন যে কোনো মুহূর্তে সে তাদের ধরে ফেলবে। হিউনসো নিজের শ্বাস বন্ধ করে রাখে। অন্যদিকে গ্যাংডুর পরিবার এখনো সেই দানবটির খোঁজে মগ্ন। এমন সময় গ্যাংডুর বাবা তাদের ছোট স্টোরের ভেতর বসেছিলেন। হঠাৎ তিনি দরজার ফাঁক দিয়ে বাইরে অদ্ভুত কিছু দেখতে পান। বাইরে সেই মনস্টারটি দাঁড়িয়ে আছে। বৃদ্ধ পার্ক, যিনি গ্যাংডুর বাবা, ধীরে ধীরে নিজের বন্দুকটি তুলে নেন। তিনি দরজার ফাঁক দিয়ে নিশানা ঠিক করেন। পর মুহূর্তেই গুলি চলে। গুলি লাগতেই দানবটি ব্যথায় কোকিয়ে ওঠে। রাগে পাগল হয়ে সে তার সমস্ত শক্তি দিয়ে স্টোরের উপর হামলা করে এবং চোখের পলকে পুরো স্টোরটা তছনছ হয়ে যায়। এর মধ্যেই বৃদ্ধ পার্ক আবার সুযোগ বুঝে গুলি চালান। এবার মনস্টারটি কিছুটা পিছিয়ে যায়। পুরো পরিবার যখন বাইরে বেরিয়ে আসে, তখন তারা দেখে মনস্টারটি মাটিতে পড়ে আছে। কিছুক্ষণের জন্য সবার মনে হয় যে ওটা মারা গেছে, কিন্তু গ্যাংডুর ভাই নামিল রাগের মাথায় ওটার উপর আরো একটি গুলি চালিয়ে দেয়। আর ঠিক পরের মুহূর্তেই সবার চোখ কপালে উঠে। দানবটি হঠাৎ করে উঠে দাঁড়ায় এবং সাথে সাথে পালাতে শুরু করে। এবার পুরো পরিবার সেই মনস্টারটির পিছে দৌড়াতে শুরু করে, কিন্তু গোলাগুলির আওয়াজ শুনে পুলিশ আর সেনাবাহিনী সেখানে পৌঁছাতে থাকে। পরিবারের হাতে সময় খুব কম। এদিকে পুলিশ তাদের ধরতে আসছে। দানবটি এই সুযোগ কাজে লাগিয়ে সোজা হান নদীতে আবার ঝাঁপ। তখন বৃদ্ধ পার্ক ছেলে মেয়েদের বলেন, তোমরা এখান থেকে পালাও। তিনি জানেন পুলিশ চলে এসেছে, তাই তিনি নিজে পিছন থেকে মনস্টারটি মোকাবেলা করার সিদ্ধান্ত নেন। তিনি গ্যাংডুর বন্দুকটি নিজের হাতে নেন। বৃদ্ধ পার্ক নদীর তীরে দাঁড়িয়ে মনস্টারটির জন্য অপেক্ষা করতে থাকেন। কিছুক্ষণ পর মনস্টারটি জল থেকে বেরিয়ে আসে এবং ধীরে ধীরে তার দিকে এগোতে থাকে। কিন্তু তিনি যখনই গুলি চালানোর চেষ্টা করেন, তখন তিনি বুঝতে পারেন যে বন্দুকের গুলি শেষ। নিজের বাবাকে এই অবস্থায় দেখে গ্যাংডু পুরোপুরি ভেঙে পড়ে। তার ভেতর অপরাধ বোধ, রাগ আর অসহায়ত্ব সবকিছু একসাথে ফেটে পড়ে। কিন্তু পুলিশ খুব দ্রুত তার দিকে এগিয়ে আসছিল। তাই গ্যাংডু তার ভাই নামিল আর বোন নামজুকে বলে যে তারা যেন হিউনসোর খোঁজ চালিয়ে যায়। সে নিজের বাবার কাছে থেকে যাবে। গ্যাংডু তার বাবার মুখের উপরে একটি খবরের কাগজ ঢাকা দেয়। সে সেখান থেকে যেতে চায়, কিন্তু তার বাবাকে এভাবে ফেলে যাওয়ার সাহস সঞ্চয় করতে পারে না। শেষ পর্যন্ত পুলিশ সেখানে পৌঁছে যায় এবং গ্যাংডুকে গ্রেফতার করে। অন্যদিকে নামিল এবং নামজুক এখন একাই হিউনসোকে খোঁজার চেষ্টা করছে। তখনই নামিলের মনে পড়ে তার কলেজের এক পুরনো বন্ধুর কথা, যে একটি টেলিকম কোম্পানিতে কাজ করে। নামিলের আশা ছিল যদি হিউনসোর ফোনের লোকেশন ট্র্যাক করা যায়, তবে তার সঠিক অবস্থান তারা জানতে পারবে। সে তার বন্ধুদের কাছে সাহায্য চায়।
বন্ধু প্রথমেই তাকে সাহায্য করতে রাজি হয়। দুজনে রাতে অন্ধকারে টেলিকম কোম্পানির ভেতরে ঢুকে, কিন্তু সিস্টেম খোলার জন্য ম্যানেজারের পাসওয়ার্ড দরকার ছিল। নামিলের বন্ধু পাসওয়ার্ড আনতে অফিসের ভেতরে যায়, কিন্তু সেখানে আগে থেকেই পুলিশ লুকিয়ে বসেছিল। আসলে তার বন্ধু পুরস্কারের টাকার লোভে তাকে পুলিশের হাতে তুলে দেয় এবং তার সাথে বিশ্বাসঘাতকতা করে। নামিল বাইরে অপেক্ষা করতে থাকে, কিন্তু ধীরে ধীরে তার মনে সন্দেহ বাড়তে শুরু করে। হঠাৎ তার নজর যায় পাশে রাখা একটি ইলেকট্রনিক ডিভাইসের দিকে। সে সময় নষ্ট না করে আন্দাজে পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো সিস্টেমটি খুলে যায়। অবশেষে নামিল হিউনসোর ফোনের লোকেশন বের করে ফেলে। সে জেনে যায় হিউনসো কোন দিকে আটকে আছে, কিন্তু ঠিক তখনই পুলিশ তাকে চারপাশ থেকে ঘিরে ফেলে। নামিল ঘাবড়ায় না, সে সাথে সাথে বুদ্ধি খাটায় এবং ইলেকট্রিসিটি শর্ট সার্কিট করে দেয়। পুরো ঘরের আলো নিভে যায় এবং চারদিকে অন্ধকারে ঢেকে যায়। এই সুযোগ কাজে লাগিয়ে নামিল সেখান থেকে পালিয়ে যায়। নামিল কোনো মতে পুলিশের হাত থেকে বেঁচে বাইরে ফিরে আসে এবং একটি ব্রিজ থেকে নিচে ঝাঁপ দেয়। সে মারাত্মকভাবে আহত, কিন্তু জ্ঞান হারানোর আগে হিউনসোর লোকেশন সে তার ভাই এবং বোনকে মেসেজ করে পাঠিয়ে দেয়। ওদিকে নামজু সারা রাত ব্রিজের নিচে লুকিয়ে কাটায়। সে নিজেও পুলিশের হাত থেকে পালাচ্ছিল, কিন্তু তার চোখে এখনো একটাই উদ্দেশ্য, যে কোনো ভাবে হিউনসোর কাছে পৌঁছানো। পরদিন সে লুকিয়ে লুকিয়ে একটি ছোট দোকানে যায়। সেখানে সে কিছু খায়, নিজেকে একটু গুছিয়ে নেয় এবং নিজের বন্ধ হয়ে থাকা ফোনটি চার্জে দেয়। ফোন চালু হতে সে নাম ইলের পাঠানো মেসেজটি দেখতে পায়। এখন নামজু জেনে গেছে তাকে কোথায় যেতে হবে। সে একটু দেরি না করে সাথে সাথে ওই জায়গার উদ্দেশ্যে রওনা হয়। বেশ লম্বা পথ পাড়ি দেওয়ার পর নামজু পুরনো ব্রিজের কাছে এসে পৌঁছায়। চারদিকে একদম নীরব, নিচে নোংরা জল বইছে এবং চারপাশে সেই অন্ধকার সুয়ারেজ টানেলগুলো ছড়িয়ে আছে। নামজু ধীরে ধীরে এগোতে থাকে। তার হাতে আছে শুধু তীর আর ধনুক, কিন্তু হঠাৎ করেই তার সামনে মনস্টারটি এসে হাজির হয়। নামজু সাথে সাথে তার ধনুক বের করে এবং নিশানা করার চেষ্টা করে, কিন্তু সে তীর ছোড়ার আগেই মনস্টারটি খুব দ্রুত তার উপর হামলা করে। ধাক্কাটি এতই জোরালো ছিল যে নামজু ছিটকে পাশের একটি গভীর গর্তে গিয়ে পড়ে, কিন্তু ভাগ্যক্রমে গর্তটি এতই ছোট ছিল যে মনস্টারটি তার ভেতরে ঢুকতে পারে না। নামজু অজ্ঞান হয়ে যায়, কিন্তু সে প্রাণে বেঁচে যায়। অন্যদিকে গ্যাংডু শেষ পর্যন্ত হিউনসোর লোকেশন জানতে পারে, কিন্তু হাসপাতালের ডাক্তাররা তার কথা কোনোভাবেই বিশ্বাস করে না। তাদের মনে হতে থাকে গ্যাংডুর শরীরে ভাইরাসের প্রভাব মগজ পর্যন্ত পৌঁছে গেছে, তাই সেই হ্যালুসিনেশনে তার মৃত মেয়েকে জীবিত ভাবছে। ডাক্তাররা গ্যাংডুর জোর করে অপারেশন করার প্রস্তুতি নিতে থাকে। তারা তার মস্তিষ্ক থেকে নমুনা সংগ্রহ করতে চায় যাতে ভাইরাস পরীক্ষা করতে পারে, কিন্তু গ্যাংডু কোনো মতে হাসপাতালের স্টাফদের কাবু করে সেখান থেকে সোজা হিউনসোর লোকেশনের দিকে দৌড়াতে শুরু করে। প্রথমে নামিল খুব দুর্বল ও আহত ছিল, কিন্তু যখন তার জ্ঞান ফিরে সে লোকটিকে সবকিছু খুলে বলে। সেই গৃহহীন লোকটি তাকে সাহায্য করতে রাজি হয়। দুজনে মিলে একটি পেট্রোল বোমা তৈরি করে যাতে মনস্টারের সাথে লড়াই করার মতো কোনো একটা অস্ত্র তাদের কাছে থাকে। এরপর তারা সাথে সাথে ব্রিজের দিকে রওনা হয়। এবার হিউনসোকে দেখানো হয়। হিউনসো এবং সেই ছোট্ট ছেলে তারা দুজনই এখন বেশ দুর্বল হয়ে পড়েছে। হিউনসো বুঝতে পারে যে শুধু অপেক্ষা করে থাকলে তার লাভ হবে না, বাঁচতে হলে তাকে নিজের রাস্তা নিজেই তৈরি করতে হবে। সে আশেপাশে পড়ে থাকা পুরনো কাপড়গুলো জড়ো করে সেগুলো একসাথে বেঁধে একটা লম্বা দড়ির মতো বানায়। সেটাকে উপরে লোহার গ্রিলের দিকে চড়ে আটকে ফেলার চেষ্টা করে, কিন্তু অনেক চেষ্টার পর অবশেষে কাপড়গুলো গ্রিলে গিয়ে আটকায়। কিন্তু সমস্যা হলো কাপড়গুলো এখনো অনেক উপরে ঝুলছে। হিউনসো বারবার লাফিয়ে লাফিয়ে সেটা ধরার চেষ্টা করে, কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়। ঠিক তখনই তার মাথায় একটা বুদ্ধি আসে। কিছুক্ষণ পর মনস্টারটি পেট ভরে খেয়ে সে তার জায়গায় ফিরে আসে এবং নিচে আরাম করে শুয়ে পড়ে। হিউনসো প্রথমে নিশ্চিত হওয়ার জন্য একটি খালি ক্যান মনস্টারটির দিকে ছুঁড়ে মারে, দেখতে চায় সে সত্যিই ঘুমাচ্ছে কিনা। মনস্টারটি কোনো প্রতিক্রিয়া দেখায় না। এবার হিউনসো ওই ছোট্ট ছেলেটিকে বলে যে সে যেন এখানেই লুকিয়ে থাকে। এরপর হিউনসো তার সবটুকু সাহস এক করে ওই ঘুমন্ত মনস্টারের পিঠে পা রেখে লাফ দিয়ে উপরে ঝুলে থাকা কাপড়গুলো খামচে ধরে। কয়েক মুহূর্তের জন্য মনে হয় যেন সে সত্যিই বেঁচে যাবে, কিন্তু ঠিক তখনই মনস্টারের লম্বা লেজটি হঠাৎ করে এসে তাকে পেঁচিয়ে ধরে। ধীরে ধীরে সেটা তাকে আবার নিচের দিকে টেনে নামাতে থাকে। দৃশ্যটি ছিল খুবই ভয়ানক। এসব দেখে ছোট ছেলেটি ভয়ে কাঁপতে থাকে। হিউনসো নিজেই বিপদে, তবুও সে বাচ্চাটিকে বাঁচানোর জন্য তার দিকে ছুটে যায়। সে তাকে আড়াল করার চেষ্টা করে, কিন্তু তখনই মনস্টার তাকে আবার ধরে ফেলে। হিউনসোর অবস্থা ততক্ষণে খুব দুর্বল হয়ে গেছে। এর মাঝে বাইরে সরকার সিদ্ধান্ত নেয় যে ওই মনস্টারকে চিরতরে শেষ করতে এবার চরম কোনো পদক্ষেপ নিতে হবে। সরকার হান নদীর কাছে একটি মারাত্মক বায়োকেমিক্যাল অস্ত্র ফেলার প্রস্তুতি নেয়, যাতে তারা ভাইরাস এবং মনস্টার দুটোকে
কাউকেই আটকাতে পারে এবং শেষ করতে পারে। কিন্তু সাধারণ মানুষের আর সরকারের উপর আস্থা ছিল না। এর ফলে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে। হান নদীর তীরে বিশাল প্রতিবাদ বিক্ষোভ শুরু হয়ে যায়। মানুষ সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। এই প্রতিবাদের মাঝেই নদীর ভিতরে লুকিয়ে থাকা সেই মনস্টারটি হঠাৎ করে বিদ্যুৎ গতিতে ভিড়ের দিকে ধেয়ে আসতে শুরু করে। ভিড়ের মধ্যে চরম হুড়োহুড়ি আর আতঙ্ক ছড়িয়ে পড়ে। কিন্তু ঠিক তখনই মনস্টারটি হঠাৎ করে ছটফট করতে শুরু করে। সরকার থেকে ছোড়া সেই কেমিক্যাল তার শরীরকে পোড়াতে শুরু করেছে। যন্ত্রণায় সে পাগল হয়ে এদিক সেদিক দাবাদাবি করতে থাকে। আর ঠিক সেই সুযোগ কাজে লাগিয়ে গ্যাংডো তার সমস্ত শক্তি দিয়ে মনস্টারের দিকে ছুটে যায়। সে সোজা মনস্টারের পেট এবং মুখের কাছে গিয়ে কাপা কাপা হাতে তার গলার ভেতর আটকে থাকা মানুষদের টেনে বের করতে শুরু করে। কিছুক্ষণ পর সে একটি মেয়েকে বাইরে বের করে আনে। কিন্তু মেয়েটিকে নিজের দুই হাতে জড়িয়ে ধরতে গ্যাংডোর পৃথিবী যেন নিমিষেই শেষ হয়ে যায়। মেয়েটি ছিল হিউনসো। হিউনসো তার দুই হাত শক্ত করে সেই ছোট্ট ছেলেটিকে জড়িয়ে ধরে আছে, যাকে বাঁচানোর জন্য সে শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করেছে। কিন্তু এখন হিউনসোর শ্বাস পুরোপুরি বন্ধ হয়ে গেছে। সে আর বেঁচে নেই। গ্যাংডো কিছুক্ষণের জন্য একদম পাথরের মতো নিস্তব্ধ হয়ে যায়। তার মস্তিষ্ক যেন এই নিষ্ঠুর সত্যটা মেনে নিতে রাজি হচ্ছিল না। ঠিক তখনই তার ভাই নামিল একটা পেট্রোল বোমা তুলে মনস্টারের দিকে ছুঁড়ে মারে। কিন্তু মনস্টারটি তখন ভীষণ ক্ষিপ্র ছিল। সে বারবার এদিক ওদিক ছুটে হামলার থেকে নিজেকে বাঁচিয়ে নেয়। অবস্থা বেগতিক দেখে সেই গৃহহীন লোকটি এগিয়ে আসে, যে আগে নামিলকে সাহায্য করেছিল। সে চুপিচাপি উপরে উঠে সুযোগ বুঝে পেট্রোল ক্যানটি মনস্টারের গায়ে ঢেলে দেয়। এখন মনস্টারটি পুরোপুরি পেট্রোলে ভিজে গেছে। নামিল তার শেষ পেট্রোল বোমাটি হাতে নেয় মনস্টারকে আগুন ধরানোর জন্য। কিন্তু টেনশন, ক্লান্তি আর ভয়ের কারণে তার হাত থেকে বোতলটি ফসকে গিয়ে পিছনে পড়ে যায়। এক মুহূর্তের জন্য সবার মনে হয় যেন এবার বুঝি সবকিছু শেষ। মনস্টারটি এখনো জ্যান্ত ছিল। ঠিক তখনই গ্যাংডুর বোন নামজু, যে একসময় একজন প্রফেশনাল আর্চার ছিল, সে ধীরে ধীরে তার ধনুকটি তুলে নেয়। সে তীরের মাথায় আগুন ধরিয়ে দেয়। নামজু তার সমস্ত মনোযোগ একসাথে করে নিশানায় স্থির করে এবং তীরটি ছুড়ে দেয়। জ্বলন্ত তীরটি বাতাস চিরে সোজা মনস্টারের চোখে গিয়ে গেঁথে যায়। পরের মুহূর্তেই মনস্টারটির পুরো শরীর আগুনে লেলিহান শিখায় ঢেকে যায়। ব্যথায় দানবটি ভয়ঙ্করভাবে চিৎকার শুরু করে। তার আর্তনাদে পুরো এলাকা কেঁপে ওঠে। সে পাগলের মতো এদিক ওদিক ছুটতে থাকে, কিন্তু আগুন তার পুরো শরীরকে পুড়িয়ে দিচ্ছিল। এখন তার কাছে বাঁচার একটাই রাস্তা খোলা ছিল, হান নদীর জল। সে তার সমস্ত শক্তি দিয়ে নদীর দিকে দৌড়াতে থাকে, যাতে জলে ঝাঁপ দিয়ে নিজেকে বাঁচাতে পারে। নদী মাত্র কয়েক পা দূরে, কিন্তু ঠিক তখনই গ্যাংডো তার সামনে এসে দাঁড়ায়। গ্যাংডোর হাতে একটা লম্বা লোহার অস্ত্র ধরা ছিল। সে তার সমস্ত শক্তি দিয়ে অস্ত্রটা তুলে সোজা মনস্টারের শরীরে গেঁথে দেয়। এটা শুধু মানুষ আর মনস্টারের লড়াই থাকে না, এটা হয়ে দাঁড়ায় একজন বাবার চরম প্রতিশোধ। মনস্টারটি আগুন, যন্ত্রণার আঘাতে নিস্তেজ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে সে মারা যায়, আর সাথে সাথে হান নদীর সেই ভয়ঙ্কর দানবের চিরসমাপ্তি ঘটে। লড়াই শেষ হওয়ার পর গ্যাংডো কাঁপা কাঁপা পায়ে সেই ছোট ছেলেটির কাছে যায়। কিছুক্ষণ পর ছেলেটি ধীরে ধীরে চোখ মেলে তাকায় এবং পৃথিবীতে তার নিজের বলতে আর কিছু অবশিষ্ট নেই। হয়তো ভাগ্য গ্যাংডোর কাছ থেকে তার মেয়েকে ছিনিয়ে নিয়েছিল। সেই মেয়ের শেষ লড়াইটি গ্যাংডোকে বেঁচে থাকার জন্য একটি নতুন কারণ দিয়ে গেল। আর এই আবেগঘন দৃশ্যটির মাধ্যমে সিনেমাটি শেষ হয়। সিনেমাটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।